গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বারাসাত। ঘড়িতে সময় সকাল 7:04 আর আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি। আমাদের গতকাল আমাদের প্ল্যান ছিল যে 6:30টার সময় বেরোবো ঘর থেকে, তো 6:30টার জায়গায় 7টা করেছি, তো কোনো প্রবলেম নেই, নট আ বিগ ইস্যু। কারণ কখনো তো যা টাইম ধরা হয় সেই টাইমে তো কখনো বড় এক্স্যাক্টলি বেরোনো যায় না, তো একটু এদিক সেদিক হয়, তো জাস্ট আধ ঘন্টা লেট হয়েছে, তো নো প্রবলেম। আর আমাদের ডেস্টিনেশনও খুব বেশি দূরে না আমাদের বারাসাত থেকে। সকাল সকাল পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ দেখে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। তার কারণ গরমের মধ্যেও রাইড করা যায়, যত রোদ থাকুক গরমের মধ্যে রাইড করতে কষ্ট হয় না, কিন্তু যদি বৃষ্টি হয়, এই বৃষ্টি ভেজা ওয়েদারে, কাদা প্যাচপ্যাচে ওয়েদারে না রাইড করতে খুব বিরক্ত লাগে। তো সেই কারণে আমি বর্ষাকালটা খুব বেশি পছন্দ করি না, বর্ষাকালের থেকে গরমকালই বেটার আমার মনে হয়। আর শীতকাল তো অলওয়েজ বেস্ট। তো রাইডের শুরুতে সকাল সকাল আমি চলে আসলাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। না, পেট্রোল আমি ভরাবো না, তার কারণ আমি গতকাল রাতেই পেট্রোল ফুল করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার গাড়ির পলিউশন সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছিলো, তো এই মুহূর্তে আমাকে আগে পলিউশনটা করে নিতে হবে, তারপরে আমি রাইড করব। কারণ কী দরকার রাস্তায় বেকার কোনো ঝামেলায় পড়বো। তো এই হলো মধুরাম পেট্রোল পাম্পের পলিউশনের অফিস, কিন্তু এখনও ওরা ওদের অফিস খুলেনি, বললো 11টা থেকে খুলবে। তো এখন রিস্ক নিয়ে একটু গাড়ি চালাতে হবে আর কি, কিছু তো করার নেই। চলে আসলাম আমরা যশোর রোড এয়ারপোর্টের কাছে, আর বাঁদিকে পুরো ওপেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এই জার্নিতে না একমাত্র আমাদের পার্টিকুলার এই জায়গাটায় আমরা যখন রাইড করি, একমাত্র এই জার্নিতে আমার কোনো হাইওয়ে পড়ে না, পুরোটাই ম্যাক্সিমামটাই সিটি বা গ্রাম্য রাস্তার উপর দিয়ে যেতে হয়। তবে সিটি হলেও কী হবে, যেহেতু রাস্তাটা অনেকটা অংশ গ্রামের উপর দিয়ে, যে কারণে রাইডটা বেশ ভালোই লাগে। হাইওয়ে না থাকলেও খুব চার্মিং একটা রাইড। চলে আসলাম এয়ারপোর্ট 1 নম্বরের পেট্রোল পাম্পে, দেখি এখানে এখন পলিউশন করতে পারি কিনা। ওকে তো দেখতেই পাচ্ছি না। দাদা, পলিউশন হবে এখন কটা থেকে? তো এখানেও হলো না, 10:30 11টার আগে কোনো জায়গাতেই অফিস খুলছে না। তো এই নিয়ে একটু টেনশনেও আছি, তার কারণ রাস্তায় পুলিশ ধরলেই কেস খাবো, কারণ পলিউশন এক্সপায়ার করে গেছে। আর দেখবে যখন তোমার সব পেপারস ওকে আছে তখন কিন্তু কোনো পুলিশ ধরে না, যখনই কোনো পেপারসে কোনো গন্ডগোল থাকে তখনই খুঁজে খুঁজে ঠিক বুঝে যায় পুলিশ, মুখ দেখাই পাওয়া যায় এর পেপারসে গন্ডগোল আছে, নে একেই ধর। গাড়ি চলছে অলমোস্ট 100-এ। তো আমি এই যে নতুন হেলমেট নিয়েছি, তোমরা যদি আমার এর আগের ভিডিওটা দেখে থাকো, এর আগের ভিডিওতে আমি আমার এই হেলমেটে 80-তে গাড়ি হাইয়েস্ট চালিয়ে টেস্ট করে দেখে নিয়েছি যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো না, কোনো এয়ার ব্লাস্টের কোনোরকম কোনো ইস্যু আসছে না। তো এখন আমি প্রায় অলমোস্ট 100-এ চালাচ্ছি, তো দেখলাম না এখনও কোনো ইস্যু আসছে না, ঠিকঠাকই আছে হেলমেটটা। আছি আমরা লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। এই জায়গাগুলো না কখনো ব্লগে দেখানো হয়নি, কারণ জেনারেলি এইসব জায়গা দিয়ে আমার কখনো ম্যাক্সিমাম রাইড কিন্তু এই রাস্তাগুলোতে হয় না। তো আজকে অনেক দিন পর যেহেতু এই রাইডটা করছি, বকখালি রাইড, সে কারণে তোমাদের এই লোকেশনগুলো একটু দেখানোর সুযোগটা পাচ্ছি। উঠে পড়লাম আমরা EM বাইপাসে, আর যেহেতু এখন ঘড়িতে বাজে 7:42, তার উপরে আছে শনিবার, তো সে কারণে দেখো রাস্তাটা কত ফাঁকা। আদার্স অফিসিয়াল ডেতে তোমরা দেখে থাকো রাস্তাটা কী পরিমাণ জ্যাম থাকে। তো এই মুহূর্তে চালিয়েও না বেশ আনন্দ লাগছে। ঠিক আমার সামনে রয়েছে ITC রয়্যাল বেঙ্গল হোটেল। ঘড়িতে সময় সকাল 8:02, আর আমরা চলে আসলাম এই মুহূর্তে গড়িয়াতে। শুধুমাত্র গড়িয়া আসতে আমাদের 1 ঘন্টা লেগে গেল এই সকাল সকালেও। অ্যাকচুয়ালি রাস্তায় খুব একটা জ্যাম ছিল না ঠিক, কিন্তু সিগন্যাল তো আছে, তো যে কারণে টাইমটা লেগে গেল। আর এখান থেকে এখন আমরা সোজা যাবো আপ টু কামালগাজি। কামালগাজি থেকে ফ্লাইওভার ধরে আমরা বাদিকে বাড়িপুরের দিকে আমরা মোড় নেবো। উঠে পড়লাম আমরা ফ্লাইওভারে। সোনারপুরের এই জায়গাটা দেখো, রাস্তাটা কি সুন্দর, ডান দিকে রয়ে গেছে, কিন্তু ডান দিকে কিন্তু বয়ে গেছে খাল, আর পুরো রাস্তার দুপাশে কিন্তু রয়েছে বেশ বড় বড় গাছ, পুরো দুদিক দিয়ে ছায়া দিয়ে রয়েছে। আমাদের প্রত্যেকটা রাস্তা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো বলো, তাহলে রাস্তায় যেতে কোনো কষ্টই হতো না।
বেশ ছায়া ছায়া থাকতো, কোনো গরমও লাগতো না। সোনারপুরের পরে এই মোড় থেকে আমাদের নিতে হবে ডান দিকে। এখানটা দেখো কি সুন্দর একটা মহাদেবের মূর্তি, আর তার ঠিক পাশেই হলো একটা শিব মন্দির। হর হর মহাদেব। ঘড়িতে বাজে সকাল 9:05, আর আমরা সাউথ 24 পরগনার DH রোডের উপর প্রতিভানগরে এই পলিউশন টেস্টিং সেন্টারটা পেলাম, আর এখানেই আমরা আমাদের গাড়ির পলিউশন টেস্টিং সার্টিফিকেশনটা করিয়ে নেব। এই মুহূর্তে আমি রয়েছি শিরাকোল বাজারে, আর যদি তোমরা রোডের ইনস্ট্রাকশন দেখে মাইলস্টোন ফলো করে যদি আসো, তাহলে তোমাকে দেখাবে এখান থেকে এই ডান দিকে যে রাস্তা চলে গেছে বকখালি যাওয়ার জন্য, ডান দিকে যাওয়ার কথা বলবে, মাইলস্টোন ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে আমি সাজেস্ট করবো ডান দিকে না গিয়ে সোজা গেলে কী হবে, ফার্স্ট অফ অল রোডটা কিন্তু অনেকটাই কমে যাবে, প্রায় 10 কিলোমিটার তোমাদের জার্নি কমে যাবে। আর একই সাথে সামনের রাস্তাটা পুরোটা গ্রামের ভেতর দিয়ে যেহেতু, তো সে কারণে কনজেশন ব্যাপারটা অনেকটা কম থাকবে, তো একটা কমফোর্টেবল জার্নি হবে। এই দেখো, এই রাস্তায় ঢোকার পরেও কিন্তু এখানেও দেখাচ্ছে সোজা গেলে কাকদ্বীপ। আমার ব্ল্যাক বিস্কে নিয়ে না আমি পুরো ফুললি স্যাটিসফাইড। জানি না কিছু লোক আছে, কেন জানি না, তারা রয়্যাল এনফিল্ডের নাম শুনতেই পারে না। রয়্যাল এনফিল্ডের নাম শুনলেই পুরো তারা তেড়ে মেরে আসে, মানে রয়্যাল এনফিল্ড যেন তাদের বিশাল শত্রু। তাদের কাছে রয়্যাল এনফিল্ডের থেকে কিছু খারাপ কোনো গাড়ি নেই, কিন্তু জানি না তারা কেন এসব বলে। তোমরা দেখেছো আমি এই গাড়ি কিনেছি অলরেডি 1 বছরের বেশি হয়ে গেছে। এই গত 1 বছরের মধ্যে আমি, তোমরা দেখেছো কতগুলো রাইড করেছি। সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বাইকের কোনো মেজর এখন অবধি এত রাইড করার পরেও কোনো মেজর কোনো সার্ভিস বা মেনটেন্স কিচ্ছু প্রেজেন্ট করেনি। হ্যাঁ, টুকটাক মাইনর মেনটেনেন্স সার্ভিসও থাকবেই, কিছু টুকটাক লুজ ফুজ হয়ে যাবে, সব তো থাকবেই। আর গাড়ি তো এসব, আমার ব্ল্যাক বিচ তো এসব রাস্তায় পুরো মাখনের মতো চলছে। মাখনের মতো চলার কারণও আছে, কারণ সকালবেলায় আমি বেরিয়ে প্রথম কাজ করলাম এর হাওয়া ভরা, পুরো টায়ার প্রেশার প্রপার মেনটেন করি আমি। আর তার সাথে গতকাল যখন আমরা প্ল্যানিং করলাম হঠাৎ করে যে বকখালি ঘুরতে যাবো, তো গাড়িটাকে তখন আমি টুকটাক ধোয়া শুরু করলাম। আমি গাড়ি নিজের হাতেই ধুই, তো ধুতে গিয়ে দেখলাম আমার চেনটা পুরো ড্রাই হয়ে রয়েছে। তো তখন আমি প্রথমে মতুলের চেন ক্লিনার দিয়ে পুরো চেনটাকে ভালো মতো ক্লিন করলাম। ক্লিন করার পর একটা কাপড় দিয়ে ভালো মতো মুছলাম, মুছে ওটাকে বেশ কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর চেনটা যখন ড্রাই হয়েছে, তখন মতুলের চেন লুপ দিয়ে ভালো মতো চেনটাকে লুপ করেছি। আগে আমি জেনারেলি পোড়া মোবিল দিয়ে, বাইকের পোড়া মোবিল দিয়েই চেন লুপ করতাম, তো সেক্ষেত্রে আমার 500 কিলোমিটার পরপরই আমার চেন লুপ করা প্রেজেন্ট করতো। কিন্তু মতুলের এই চেন লুপটা দেখলাম খুবই ভালো, তার কারণ আমার যখনই মোবিল দিয়ে চেন লুপ করতাম তো বৃষ্টি পড়লে পুরো মোবিল ধুয়ে যেত আর চেনটা আবার ড্রাই হয়ে যেত। কিন্তু এই মতুলের চেন লুপটা দেখলাম বেশ চিটচিটে একটা ব্যাপার আছে, অ্যাডহেসিভ একটা প্রপার্টি রয়েছে, যে কারণে চট করে লুব্রিকেন্টটা ধুয়ে যায় না। তো যে কারণে আমি একটানা আরও বেশি রাইড করতে পারি, আমার বৃষ্টি হলেও আমার কোনো টেনশন থাকে না। আমরা চলে এলাম উস্তি বাজারে। উস্তির পরেই কিন্তু আরেকটা 3 রাস্তার মোড় রয়েছে, এই মোড় থেকে কিন্তু খেয়াল করে নিতে হবে বাঁদিকে। এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে হুটুগঞ্জে। হুটুগঞ্জ পার করে আমরা একটা গাছের নিচে দাঁড়ালাম আর নিলাম ছোট্ট একটা জলের ব্রেক। এই জায়গা থেকে এক্স্যাক্টলি 10 গিয়ে 11 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে একটা পুলিশ চেকপোস্ট, যেখানে কিন্তু পুলিশ স্পিড লিমিটার নিয়ে বসে থাকে। আর এখানকার স্পিড লিমিট হলো 60 কিলোমিটার। তো তোমরা 60 কিলোমিটার ক্রস করলে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ তোমার ধরবে আর চালান করে দেবে। তো এই জায়গাটা একটু খেয়াল করে গাড়ি চালাবে। এই জায়গাটার কথাই তোমাকে বলছিলাম, এই নীল সাদা বিল্ডিংটা তোমরা মনে রেখে দাও। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বাদে কিন্তু পুলিশ স্পিডোমিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গাটা তোমরা খেয়াল করে চালাবে। আর এখানে কিন্তু তোমরা বছরের প্রতিটা দিন এখানে পুলিশ পাবে।
দেখা যাচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার পর কাকদ্বীপ, আর 43 কিলোমিটার পর হলো বকখালি। আর ডান দিক যদি চলে যাই আমরা তাহলে কিন্তু 36 কিলোমিটার পরে হলো গঙ্গাসাগর। এই যে রাস্তা ডান দিক চলে গেছে এখান থেকে। কাকদ্বীপ চলে এলাম আমরা, আর ঘড়িতে বাজে এখন 10:51। কাকদ্বীপে এসে কাকদ্বীপের ঠিক 3 রাস্তার মুখে এখানে রয়েছে একটা মিও আমর। আমাদেরও পেয়ে গেছে খিদে, তো আমরা যাচ্ছি এখন মিও আমর, দেখি কী খাওয়া যেতে পারে ভেতরে। আমরা দুজন নিলাম দুটো চিকেন প্যাটিস। কাকদ্বীপের মোড়ের ঠিক পরে এখানে সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে, আর আমরা আমাদের পেট পুজো করে আবার আমাদের জার্নি কন্টিনিউ করে দিলাম। চলে আসলাম আমরা নামখানাতে, আর এই হলো নামখানা ব্রিজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে বয়ে গেছে নদী, সামনে কিছুটা গিয়ে হয়তো মোহনাটা। আর এখানে সব কিন্তু ফিশারির সব ট্রলার জাহাজগুলো এখানে ভর্তি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এই দাদা আমাকে বেশ ভালো কয়েকটা আমাদের থাম্বনেল তুলে দিল। তো ব্রিজ পাড়িয়ে এখান থেকে দেখাচ্ছে বকখালি, আর মাত্র 24 কিলোমিটার। আর এই রয়েছে আমাদের প্রথম টোল গেট। ঠিক এইখান থেকে বাদিক গেলে কিন্তু হলো হেনরি আইল্যান্ড। তো হেনরি আইল্যান্ডে দেখি যাওয়া যায় কিনা। আমাদের সামনে এখন জাস্ট আর খানিকটা পরে রয়েছে ফ্রেজারগঞ্জ। চলে এসেছি আমরা ফ্রেজারগঞ্জ, আর এখানে দেখো চারিদিকে কতগুলো বায়ুকল, কিন্তু আমি আজ অব্দি এগুলোকে জীবনে চলতে দেখলাম না। এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি জেনারেটর, যে হাওয়া দিলে এগুলো টারবাইনটা ঘুরবে আর এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। বাট কখনও যতবার এসেছি আজ অব্দি দেখলাম না এগুলো রানিং কন্ডিশনে। ওখানে তো একটার ডানা ভেঙে পড়ে আছে। তো আমরা অলমোস্ট বকখালি চলেই এসেছি। সামনে এখান থেকে সামনে খানিকটা গেলেই হলো সি বিচ। তো প্রথম কাজ আমাদের আগে এখানে হোটেল খোঁজা। তো আগে আমরা হোটেলটাতে যাই। বকখালিতে পৌঁছে আমরা উঠলাম জয় বাবা লোকনাথ হোটেলে। চলো তোমাদের রুমের ভেতর ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বেশ বড় একটা খাট, আর রয়েছে একটা টি টেবিল আর চেয়ার, আর রয়েছে বিছানার দুপাশে দুটো জানালা। জানলা থেকেই দেখা যাচ্ছে বেশ বড় একটা পুকুর। চলো তোমার বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি বেশ পরিষ্কার রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় কি তোমরা জানো? এই হোটেলের রেন্টটা। এই হোটেলের রেন্ট আমার থেকে নিয়েছে মাত্র 500 টাকায়। আমি ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বলল যেহেতু আজকে উইকেন্ড সেই কারণে 500 টাকার রেট। এছাড়া কিন্তু এই রুমগুলো কিন্তু জেনারেলি অফ সিজনে বা উইকডেজে কিন্তু 400 টাকায় তো অ্যাভেলেবেল থাকে। তো আমি তোমাকে এখানে ওই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা দেখে নিতে পারো। ঘড়িতে বাজে এখন 1:56, প্রায় 2টো। তো রুমে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা ডাইরেক্টলি লাঞ্চ করতে। লাঞ্চ করে তোমাকে নিয়েও ডাইরেক্ট সমুদ্রে। তো আমরা চলে আসলাম আদি বনশ্রী রেস্টুরেন্টে, আর এখানে আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম সমুদ্র সৈকতের কাছে। তো প্রথমেই আমি বিচে ঢোকার ঠিক আগের মোমেন্টে এই জায়গাটায় আমি আমার বাইকটা এখানে পার্কিং করলাম। 10 টাকা করে পার্কিং ফিস নিয়েছে সারাদিনে। আর কোনো রকম পার্কিং ফিস দিতে হবে না। মানে আমি এখন এখান থেকে বাইক নিয়ে আবার চলে যাই, আবার বিকেলে আসি, তার জন্য আমাকে সেকেন্ড টাইম ফিস দিতে হবে না। আমরাও খেয়ে বেরোলাম, আর এর পরপর দেখি ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা হাফ ভিজে গেছি। তো এই মুহূর্তে আমরা বসে আছি এক্স্যাক্টলি সমুদ্রের পাড়ে। জল বেশ খানিকটা দূরে আছে এখন। তো কিছুক্ষণ বসে তারপরে গিয়ে ডাইরেক্ট সমুদ্রে যাবো। One eternity later. হয়তো কটা বাজে তার কোনো হিসেব নেই। সমুদ্রে গেলে এটাই হয়, কোন দিকে সময় চলে যায় কেউ বুঝতেই পারে না। তো এতক্ষণ ধরে দারুণ এক রিফ্রেশিং সমুদ্র স্নান নিয়ে এখন এগোচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম বকখালি সি বিচ। দুপুরবেলা এখান থেকে গিয়ে সমুদ্রে স্নান টান করে রুমে গিয়ে বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। গিয়েই বেশ লম্বা একটা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন এসছি সি বিচে। টোটাল এরিয়া কিন্তু পুরো লোডশেডিং, কোথাও কারেন্ট নেই, সবাই জেনারেটার দিয়ে যা সাপ্লাই দিতে পারছে তা দিচ্ছে। তো আমরা এখন এসেছি সি বিচে মাছ ভাজা খেতে। তো আমাদের দুজনের ডেডিকেশনটা একবার ভাবো, খাওয়ার ডেডিকেশন আর ঘোরার ডেডিকেশন। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যথেষ্ট জোরের বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা রেইনকোট পরে চলে এসেছি এখানে মাছ ভাজা খাওয়ার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সব মাছের স্টল বসেছে বৃষ্টির মধ্যেও।
তো আমরা শুরুতে লোটে মাছ নিচ্ছি। ওগুলো বলছে 10 টাকা করে পিস। প্রথম ওটা দিয়ে শুরু করা যাক, তারপর দেখি কি নেওয়া যায়। তো আমরা আমাদের লোটে মাছ নিয়ে নিলাম। এখন আমরা নিচ্ছি বাঁশপাতা। এটা আমি নিয়ে নিই, এর থেকে একটা বড়ো নিয়েছি, এর থেকে প্রায় ডাবল সাইজ 100 টাকা নিচ্ছে। এটার দাম হচ্ছে 70 টাকা। আর তার ঠিক পরে এই ভোলা মাছ আমি দুটো অর্ডার করেছি, 50 টাকা করে পিস। দুটো নিলাম বলে 70 টাকা করে রাখছে। বিভৎস বৃষ্টি হচ্ছে। আমি এখানে সেই লাস্ট আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি মাছের জন্য, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে 9:20, আর আমাদের আজকের দিনের মতো সমুদ্র এক্সপ্লোর করা কমপ্লিট হয়ে গেল। যদি বৃষ্টি না পড়তো হয়তো আরও কিছুক্ষণ থাকতাম। যাই হোক, সমুদ্রে গিয়ে আজকে খুব এনজয় করলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ফিল, সমুদ্রের মধ্যে বৃষ্টি পড়ছিল, আমরা রেইনকোট পরে বসেছিলাম, লিটারালি বৃষ্টির মধ্যে বসেছিলাম। বেশ একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে, যদি বেশিক্ষণ বসতে পারলাম। যখন খুব বৃষ্টিটা বেড়ে গেল তখন আর বসতে পারলাম না। তো আমরা মোটামুটি প্রচুর মাছ ভাজা খেয়েছি, মাছ ভাজা খেয়ে পেট মোটামুটি টাইট। ভাবছি আজকে আর ডিনার কিছু করবো না। তো আজকের ভিডিওটা আমি এখানের মতো এন্ড করছি। কালকে তোমাদের নিয়ে যাবো হেনরি আইল্যান্ড ঘোরাতে। তো তোমরা অবশ্যই নেক্সট এপিসোডটা দেখবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তো এখন গুড নাইট, গুড বাই।